আসসালামু আলাইকুম। এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল বোর্ড পরীক্ষার আগের একটা ক্লাসে, যে ক্লাসে আমরা মূলত আমাদের এই সামনের যে 2 দিন গ্যাপ আছে ওই 2 দিন গ্যাপকে কিভাবে কাজে লাগাবো, প্লাস কোনগুলো আমরা আজকে রাত থেকেই পড়া শুরু করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু টপিক আমি তোমাকে আজকে দেখিয়ে দিব, যাতে করে আগামীকাল অর্থাৎ 24 তারিখ ঠিক বিকাল 4টায় আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা হবে। ওইটার আগ মুহূর্ত পর্যন্ত আমরা পড়াশোনা শুরু করে দিতে পারি, মানে ওইটার জন্য ওয়েট না করতে হয় আমাদের, ঠিক আছে? যাতে এর আগে আমরা কিছু পড়া গুছিয়ে ফেলতে পারি, সেজন্যই মূলত আজকের এই ক্লাসটা। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমিও একটু আমার ডিভাইস থেকে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ইয়েস, একটু আমাকে বলো তো আমি কি লাইভে আসছি ঠিকঠাক? আমি আমার ফোন থেকে চেক করার ট্রাই করছি। ইয়েস, আমি দেখছি আমি লাইভে আছি। ওকে, আজকে আমি তোমাদেরকে মানে আমাদের ফাইনাল রিভিশন লাইভ থেকে ফাইনাল রিভিশন লাইভের কিছু একটা অংশ তোমাদের সাথে শেয়ার করবো, যাতে লাইভের আগ পর্যন্ত তুমি পড়তে পারো, ঠিক আছে? এমন অ্যামাউন্ট অফ পড়াশোনা তোমাকে আমি দিয়ে দিব। ওকে, মনে থাকবে ভাইয়া? ঠিক আছে, আমি তোমাকে একটু রিকোয়েস্ট করব যে তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দাও। আমরা ক্লাসটা খুবই শর্টে রাখবো। এই শেষ মুহূর্তে আসলে আমাদের মূল আলোচনা ছাড়া এক্সট্রা কোনো কিছু চাই না আমরা, কেমন? আচ্ছা, সবাই একটু জয়েন করলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা নিজের টাইম লাইনেও এই ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, জাস্ট 2-3 দিনের জন্য, এরপর ডিলিট করে দিও, সমস্যা নাই আমার, কেমন? জাস্ট 2-3 দিনের জন্য হলেও তোমার নিজের টাইম লাইনে এই ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে করে পরীক্ষার পর্যন্ত কোনো কিছু লাগলে এখান থেকে দেখে নিতে পারো, কেমন? আচ্ছা, আগামীকাল অর্থাৎ 24 তারিখ ঠিক বিকাল 4টায় তোমাদের সাথে আমাদের ফাইনাল রিভিশন লাইভে দেখা হবে। বাট এর আগ পর্যন্ত তো বসে থাকা যাবে না, এর আগ পর্যন্ত কিভাবে কি করা লাগবে না লাগবে সবকিছু শেয়ার করবো আজকের এই লাইভটাতে। অলরাইট, আমি দেখছি আমার সাথে মার্জিয়া জয়েন করেছে, নাদিরা জয়েন করেছে, আরো অনেকেই আছে, নাদিরা, রাখি আছে, জয়নুল আছে। ওকে, ঠিক আছে, আপাতত না জিসান, ঠিক আছে ভাইয়া। আমি কিন্তু তোমাদের সাথে আমাদের ওই রুটিনটা শেয়ার করেছি যে আমাদের লাইভের আগে, ফাইনাল রিভিশন লাইভের আগে বা পরে কতগুলো ক্লাস আছে, আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। হ্যাঁ ইসমাইল, প্রয়োজন হলে পাবে। চলো আমরা একটু দেখি যে আমাদের সামনে পরীক্ষা হচ্ছে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার, তাই না? মানে ফার্স্ট পেপার পরীক্ষা। আমি যদি একটু তোমাকে দেখাই, আমি একটা ক্যালেন্ডার নিয়ে আসছি তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য। আজকে হচ্ছে 23 তারিখ, আমরা এই জায়গায় দাঁড়ায় আছি, রাইট? আমরা এই জায়গাটাতে আছি। ওকে, সো আমাদের সামনে আমাদের পরীক্ষা এসএসসি ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে 26 তারিখ, রাইট? আমি যদি কোথাও ভুল বলি বইলো, আমি এখানে সংক্ষেপে লিখি ইংলিশ ফার্স্ট E1, মানে হচ্ছে 26 তারিখ হচ্ছে রবিবার। ফাইন, দেন মঙ্গলবারে হচ্ছে E2। আমি কি ঠিক বললাম? জয়নুল, রাখি, মাত্র শুরু হলো ইসরাত। আমরা আছি আজকে এই জায়গায়, আমাদের হাতে 2টা দিন, মানে আমাদের 26 তারিখে ফার্স্ট পেপার, 28 তারিখে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। সবাই একটু নিজেদের বন্ধুদেরকে মেনশন দাও প্লিজ। ওকে, সো দেখো, আমার ফার্স্ট পেপার পরীক্ষার আগে আরো 2টা পুরো দিন ফাঁকা আছে, প্লাস আজকের রাতটা ফাঁকা আছে, ঠিক আছে? অন্যদিকে সেকেন্ড পেপার পরীক্ষার আগে মাত্র এই যে 26 তারিখ পরীক্ষা দিয়ে আসলাম, আসার পরের সময়টা আছে, ওই দিন রাতটা আছে, আর 27 তারিখের রাতটা আছে, বুঝে নিও। আবারও বলি, 23 তারিখ আজকে পরীক্ষা নিলাম, আজকে রাতটা আছে, 24 তারিখ কালকের দিন রাত আছে, 25 তারিখের দিন রাত আছে, তারপর কি আমার পরীক্ষা। অথচ সেকেন্ড পেপারের আগে 26 তারিখের আগের যে রাতটা আছে, মানে সরি, পরীক্ষা দিয়ে আসার পরের রাত, তারপর 27 তারিখের দিন রাত, তারপর তো পরীক্ষাই। সো তোমার হাতে 2টা অপশন। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এখন একটু ইংলিশ সেকেন্ড পেপার পরে আগায় রাখতে চাই সবকিছু, তাহলে তুমি আজকের রাতটা সেকেন্ড পেপার পড়তে পারো, বা বড় জোর কালকে দুপুর পর্যন্ত, ঠিক আছে? কালকে দুপুর পর্যন্ত তুমি সেকেন্ড পেপার পড়তে পারো। আচ্ছা, যদি তোমার টার্গেট থাকে ওই রকম, দুইটা ইচ্ছা তোমার হাতে, আসলে 2টা জিনিস আছে, যে তুমি আজকের রাতটা সেকেন্ড পেপার পড়লা, কালকে দুপুর পর্যন্ত সেকেন্ড পেপার পড়লা। আর যদি তোমার প্রিপারেশন খুব খারাপ হয়, যে ফার্স্ট পেপার আমি খুব কম পারি, সেকেন্ড পেপার মোটামুটি পারি, তাহলে তুমি যেটা করবা যে তুমি আজকে থেকে চাইলে ফার্স্ট পেপার পড়তে পারো। এন্ড আমি আজকের এই ক্লাসটা মূলত ফার্স্ট পেপারকে কেন্দ্র করেই তোমার সাথে কথা বলবো। সেকেন্ড পেপার নিয়ে, মানে আমার আর আইমান ভাইয়ের যে প্লেলিস্টটা ছিল
যেখানে তুমি সবগুলো টপিক পেয়ে যাবা। ওই প্লেলিস্টের ভিডিও কিন্তু 10ms ক্লাস 6 to 10 যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে করতে পারবা। কেমন? সো দেখো খুব ভালোভাবে আমি তোমাদের সময়টা শুরুতে এজন্য নিয়ে রাখছি। আমাদের কালকে 24 তারিখ 4টা বাজে এফআরএল হবে, বাট এর আগের সময়টা আমরা কি পড়বো না পড়বো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, রাইট? ওকে, মানে 4টা পর্যন্ত তো বসে থাকার মানে নাই, আমাদেরকে পড়াশোনা করতে হবে। এটার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস আজকে দিয়ে দিব, মানে পুরো সাজেশনটা হয়তো এখনো আমরা দিতে পারছি না, এর আগে কি করবা না করবা সেটা আমি দিব তোমাকে। দেখো আমাদের সিলেবাসে পরীক্ষা কি আসবে, সিম্পেসেজ থেকে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন আসবে। সিম্পেসেজ মানে হচ্ছে তোমার ইংলিশ যে বইটা আছে ওই বই থেকে একটা প্যাসেজ আসবে, ওই প্যাসেজ থেকে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন আসবে। আবার বই থেকেই একটা গ্যাপ ফিলিং আসবে, মানে শূন্যস্থান পূরণ আসবে। কেমন ইসরাত, বুঝাইতে পারছি? ওকে, এরপর একটা আনসিন প্যাসেজ আসবে, ওই প্যাসেজ থেকে তোমাকে মেইনলি ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি লিখতে হবে। ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি লিখতে হবে আনসিন থেকে, ঠিক আছে? অনেকে সামারি নিয়ে প্যারা খাও, আমি তোমাকে সামারি লেখার এমন একটা টেকনিক শিখাই দিব যেই টেকনিকটা ফলো করলে তুমি সামারিতে ফুল মার্কস পাবা এন্ড কোনো কষ্ট ছাড়াই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এটা আমরা কালকে ফাইনাল রিভিশন লাইভে আপাতত ওইটা দেখাবো, আজকে অত ডিটেইলে যাব না আমি। তারপর ম্যাচিং আছে, রিঅ্যারেঞ্জিং আছে। আমি তোমাকে একদম আবারও বলতেছি, তোমার সাথে আমি একদম এই যে ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষা পর্যন্ত আমি আছি, চিন্তা করো না। খুব ভালো করে শোনো, যত জায়গায় সাজেশন বা যাই কিছু দিক না কেন, এই যে ম্যাচিং আর রিঅ্যারেঞ্জিং এগুলো থেকে কমন মাঝে মাঝে ছুটে যায়, ঠিক আছে? আমাদের যে সাজেশনটা তোমরা পাবা ওই সাজেশনেও আমি এগুলো দিয়ে রাখছি, মানে সাজেশনে আছে ওইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট চান্স আছে ওইগুলো থেকে মাঝে মাঝে নাও আসার চান্স আছে, এটা মাথায় রেখো। সেকেন্ড ব্যাপারটা, আমরা তোমাকে যেই সাজেশনটা দিব, একটু পরে আমি কিছু সাজেশন তোমাকে দিব, আমরা তোমাকে যেই সাজেশনটা দিব ওইটা সাজেশন, সাজেশন মানে হচ্ছে পরামর্শ। আমরা পরামর্শ দিচ্ছি যে এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বাট আমি তোমাকে প্রশ্নপত্র দিচ্ছি না, আমি তোমাকে কোয়েশ্চেন পেপার দিচ্ছি না যে নিশ্চিত এগুলো থেকে আসবে। সো তুমি মাথায় রাখো, আমার কথাগুলো একটু স্ট্রিক্ট লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, বাট এটা সত্যি কথা না। আমি পরীক্ষার হলে গিয়ে ধরা খাবো ভাই, ঠিক আছে? আমি বলতে পারি যে আমার সাজেশন থেকে আসার চান্স সব মানে অনেক বেশি, বাট আমি বলতে পারি না যে এটাই আসবে, কারণ আমি প্রশ্নটা করি নাই, সত্যি কথা। বুঝাইতে পারলাম? এটা সাজেশন, প্রশ্নপত্র না। যেই টিচারই তোমাকে বলুক না কেন নিশ্চিত এই সেই মাথায় রাখো এটা সাজেশন, প্রশ্নপত্র না, উনি প্রশ্ন করে নাই। সো এই মেন্টালিটি নিয়ে মাথায় যাবা, মানে এই মেন্টালিটি নিয়ে পরীক্ষায় যাবা। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার পরীক্ষা কমন নাই আসতে পারে, কমন আসলে তোর পরীক্ষা হইতো না, সবই যদি কমন আসতো তাহলে পরীক্ষার কেন দরকার ছিল? পরীক্ষা প্রশ্ন কমন নাও আসতে পারে, ঠিক আছে? যদি কমন নাও আসে তুমি লিখে দিয়ে আসবা, তুমি মনে করবে যে আচ্ছা আজকে যে পরীক্ষা দিতে যাইতেছি আমার 1 নম্বরও কমন আসবে না, আসলে ভালো কথা, লিখবো ভালোভাবে, না আসলেও আমি লিখবো। তাহলে কমন না আসলে তোমাকে কাবু করতে পারবে না পরীক্ষায়, ঠিক আছে? কথাগুলো আগে বলে নিতেছি, তোমাকে মেন্টালি এখন থেকে আমি প্রিপেয়ার করতেছি। অন্য টিচারও হয়তো এটা বলবে না, কারণ এটা যদি বলে ওনার ক্লাসের স্টুডেন্ট কমে যাবে, কিন্তু পরীক্ষায় গিয়ে মারা খাবে। তোমরা মারা খাবা না, কারণ তোমাকে আমি আগে বলে রাখছি এরকম হইতে পারে, সব বোর্ডের জন্যই। ওকে, সো আমি আজকে ক্লাসে এই যে ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জিং অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, কেন? এগুলো থেকে আসার চান্স সবচেয়ে কম। আমি আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করাবো। অলরেডি রিঅ্যারেঞ্জ একটা ক্লাস নিয়েছিলাম, সো ওইগুলো সবচেয়ে ম্যাচিং এ বেশি ফোকাস করবো আজকে, বাট আমি অন্য কিছুরও সাজেশন দিব যাতে তুমি নিজে পড়তে পারো। এবার আসো আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েন্টস ফ্রম স্টোরিজ। তোমাদের জন্য আমার একটু খারাপ লাগে যে তোমরা প্রথম ব্যাচ যারা এই 2টা নং প্রশ্ন পরীক্ষা দিবে, এর আগে কোনো ব্যাচ পরীক্ষা দেয় নাই, সো তোমাদের কাছে ওই রকম কোনো গাইডলাইন নেই যে কি রকম প্রশ্ন আসবে। সো এটার জন্য কি করেছি, আমি এবং সিফাত ভাই আমরা দুজন মিলে 2টা ডিফারেন্ট ভিডিও বানাইছি, পয়েন্টসের উপর একটা, স্টোরিজের উপর একটা, ছোট ছোট কত 40-50 মিনিটের মধ্যে দুইটা ভিডিও বানাই, একটা 2টা ভিডিও বানাইছি, পয়েন্টসের একটা, স্টোরিজের একটা। ভিডিওটা এমন ভাবে বানাইছি যে বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কবিতাগুলো আছে ওইগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, যে তোমাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন ঘুরে ফিরে ওই প্রশ্নগুলোই করবে, এই টাইপের একটা মানে জিনিস মাথায় নিয়ে মূলত ভিডিওগুলো বানানো হয়েছে। ওই ভিডিও কালকে সকাল 11টায় তোমরা একটা পাবা, কালকে
তারপর সন্ধ্যা 7টায় আরেকটা পাবা, ঠিক আছে? আজকেও বোধহয় 10টায় একটা আসবে, ওইটা আমি ভুলে গেলাম, আজকে 10টায় বা কালকে 11টায় সকাল। সো আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এন্ড স্টোরিজ, এই দুইটার জন্য তোমরা ওই দুইটা ভিডিও দেখবা। প্লাস আমি তোমাদেরকে লাগলে গ্রুপে ওইগুলোর যে মানে স্লাইড আছে দিয়ে দিব নিজে পড়ার জন্য। ওই দুইটা ভিডিও মাস্ট দেখো, কেমন? লাস্ট মোমেন্টে যারা আছো। আচ্ছা, এবার আসো কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগ। আমার মন থেকে তোমাদের জন্য দোয়া থাকবে যাতে ডায়ালগ, সরি, কমপ্লিটিং স্টোরি তোমাদের ক্রিয়েটিভ না আসে। সমস্যাটা হচ্ছে রিসেন্ট ডেইজে কমপ্লিটিং স্টোরি দুই ধরনের, মনে রাখবা। কমপ্লিটিং স্টোরি কয় ধরনের? দুই ধরনের, এক ক্রিয়েটিভ আর একটা হচ্ছে ট্রেডিশনাল। ক্রিয়েটিভ মানে হচ্ছে একদম বানায় লিখতে হবে, এগুলো আসলে একটু প্যারা খাবা। এন্ড কমপ্লিটিং স্টোরি হচ্ছে সেকেন্ড এমন একটা টপিক তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যেটা থেকে কমন আসার চান্স একটু কম, বাট আমি তাও তোমাকে সাজেশন দিব কালকে ফাইনাল রিভিশন লাইভে, ঠিক আছে? আচ্ছা, ডায়ালগেরও সাজেশন থাকবে, ডায়ালগ কমন আসে ইনশাল্লাহ আসবে। যদি ডায়ালগ কমন না আসে তাহলে ভাইয়া উত্তর হচ্ছে তোমাদের জন্য আমি আরো একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটাতে আমি বলেছি যে কোনো কারণে যদি কমন না আসে একটা ডায়লগ দিয়ে সব ডায়লগ কিভাবে লিখবা, এটা হচ্ছে ঠেকার কাজ ছাড়াবে। এটা তোমাদেরকে আমরা কালকে রাত 10টায় দিয়ে দিব, কেমন? আমি কি তোমাকে পুরো আমার গেমটা বুঝাইতে পারছি? তোমাদের যা লাগবে, আমি দুর্জয় তোমাদের দায়িত্বে আছি, ঠিক আছে? যা লাগবে আমি দিব। সোফার আমি আজকে তোমাকে কিছু সাজেশন দিয়ে দিব, যেমন আমি তোমাকে সিন প্যাসেজের সাজেশন দিয়ে দিব কিছু, এগুলো তুমি কালকে 4টার আগ পর্যন্ত পড়বা। কারণ কি 4টা বাজে আমি তোমাকে ফুল সাজেশনটা দিতে পারবো। 4টায় আগামীকাল মানে 24 তারিখ 4টায় আমাদের ফাইনাল রিভিশন লাইভ, বাট এর আগ পর্যন্ত তো বসে থাকা যাবে না। সো আমি তোমাকে সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু আমি তোমাকে ক্লিয়ার করতে পারছি সবাইকে যে আমাদের পরীক্ষা কি আসবে না আসবে, কোনটা কিভাবে পড়বো না পড়বো, আমি কি এতটুকু বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো ভাইয়ারা। নর্মালি আমাদের এই ক্লাসগুলো অফিসে হয়, বাট এখন ক্লাসটা আমার বাসায় হচ্ছে। আমার বাসায় এসি নাই, বাট আমার চারপাশে এত লাইট, আমি ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। নো ওয়ারিস, তোমাদের ভালোর জন্য আমি একটু 1 ঘন্টা কষ্ট পাইলাম। আচ্ছা, যদি এতটুকু বুঝাইতে পারি দেন চলো আমরা সিন প্যাসেজের সাজেশনে যাই, যেগুলো তুমি কালকে ফাইনাল রিভিশন লাইভের আগ পর্যন্ত পড়বা। আবারও বলতেছি, এই যে ম্যাচিং এগুলো অনেক প্র্যাকটিস করা লাগে, অনেকগুলা। সো আমরা আজকে ইম্পর্টেন্ট গুলা বেশি প্র্যাকটিস করব। সিন প্যাসেজে কোয়েশ্চেন নম্বর 1 মানে এমসিকিউ আসে, ঠিক আছে? সিন প্যাসেজে এমসিকিউ আসে, তারপর শর্ট কোয়েশ্চেন আসে। এইটাতে একটা প্যারা হইছে যে শর্ট কোয়েশ্চেনে তোমরা একটু মাঝে মাঝে নাম্বার কম পাইতে পারো, এটা চান্স আছে, বাট খালি রেখে আইসো না, ঠিক আছে? প্যাসেজে যতটুকু পারো যেমনি বুঝো এটা হইলেও লিখে দিয়ে আইসো, বাট ফাঁকা রাইখো না। আবারও বলি, প্যাসেজে মিলাবা, একটা কিওয়ার্ড মিলাবা। মনে করো যে প্যাসেজে বললো যে মানে প্রশ্ন বললো হোয়ার ডাজ মেহেরজান লিভ, প্যাসেজে বাহির করবা লিভ কথাটা কোথায় আছে, ওইখান থেকে যে লাইনটা আছে লাগলে এক্সাক্ট ওইটা লিখে দিবা, ঠিক আছে? ফাতিমা বলছে ভাই আপনার ঘাম আলোতে দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নাই, বাট অনেক গরম, অনেক বেশি গরম। তোমরা আশা করি বুঝবা, তোমরা ভালো রেজাল্ট করলে আমার জন্য ভালো। তারপর সিন প্যাসেজ থেকেই গ্যাপ ফিলিং আসবে। গ্যাপ ফিলিং মানে কি? শূন্যস্থান পূরণ, এটা বই থেকেই আসবে। সো এটা আমাদের জন্য ভালো হইছে। সাদিয়া, ওকে, আমরা সিন প্যাসেজ থেকে কি কি প্রশ্ন পাবো এটা বুঝতে পারলাম। চলো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট সিন প্যাসেজ গুলো তোমাকে বলে দেই। এইবার আমি আবার বলি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কিছু আছে এগুলো পড়লে ইনশাল্লাহ চান্স খুব বেশি যে পরীক্ষা আসবে। আবার বলতেছি, এটা সাজেশন, এটা প্রশ্নপত্র না, বাট চান্স খুব বেশি এগুলো থেকে পরীক্ষা আসার। সবার আগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইউনিট 2 এর লেসন 1 মেহেরজান, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মোটামুটি নিশ্চিত এটা কারো না কারো উপরে আসবেই। সো মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডে আসার চান্স সবচেয়ে বেশি। আর তোমরা এটা অনেক বেশি প্র্যাকটিস করছো, না করলেও সমস্যা নেই, আমরা কালকে প্র্যাকটিস করাবো। তারপর 2 নম্বরের সেকেন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ও একই ইউনিট 2 এর লেসন 3 হিউম্যান বিং ক্যান নেদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর, মানে এই যে সিন প্যাসেজটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু বন্ধুদেরকে মেনশন দিতে পারো যারা তোমার পরীক্ষার আশেপাশে বসছে, ওকে মেনশন দিলে সবচেয়ে বেশি কাজে আসবে এই মুহূর্তে। 3 নম্বরে যেটা ইম্পর্টেন্ট, ইউনিট 10 এর লেসন 3 প্রীতিলতা ওয়াদ্দেদের, খুব ইম্পর্টেন্ট। তোমরা
একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা সিন প্যাসেজের জন্য এমসিকিউ সলভ করবা, শর্ট কোশ্চেন মানে আনসারিং কোশ্চেনও সলভ করবা, গ্যাপ ফিলিংও সলভ করবা। কেমন আয়শা? 4 নম্বরে ইউনিট 10 লেসন 4, তোমরা এগুলো আসলে আমাদের যে সাজেশনটা দিব না আমরা তোমাদেরকে, কালকে ওইখানে পেয়ে যাবা 4 নম্বরে। বাট এগুলো আমি আগে কেন বলতেছি, তুমি যাতে আজকে পড়তে পারো, আজকে আর কালকে, যদি ইংলিশ সেকেন্ড পেপার না পড়ো আর কি। ইউনিট 10 লেসন 4 জহির রায়হান, এটা মোটামুটি নিশ্চিত আসতে পারে পরীক্ষায়। জহির রায়হান খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সব বোর্ডের জন্য। ইউনিট 6 লেসন 3 দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসছে। এখানে আসলে মেনলি ইম্পর্টেন্ট গুলোই আনা হয়েছে। তারপর ইউনিট 2 এর লেসন 5, ইউনিট 2 এর লেসন 1 3 গেল, এবার লেসন 5 এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, ইম্পর্টেন্ট। ঠিক আছে। ইউনিট 16 আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড ড্যাশ, এটা ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, তারপর আর এই তিনটা। ইউনিট 13 লেসন 1 লোনলিনেস, ইম্পর্টেন্ট। ইউনিট 2 এর লেসন 2, ইউনিট 2 কিন্তু সবগুলো আছে। ইউনিট 2 এর লেসন 1 3 5, এখন লেসন 2 বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ, এটা যেটা আছে। ঠিক আছে ইরশাদ? ইউনিট 3 এর লেসন 1 যোগা ইজ আ কাইন্ড অফ পশ্চার, এই যে পার্টটুকু আছে খুবই ইম্পর্টেন্ট, এতটুকুই। এগুলো খুব ভালোভাবে পড়বা। এখানে সোফার কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। সব বোর্ডে তোমরাই এগুলো পড়বা। ঠিক আছে রূপসী? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ডান? আরেকবার দেখাবো, চাইলে এখন স্ক্রিনশট নিতে পারো, সিন্স তোমরা কালকে পর্যন্ত সাজেশনটার জন্য ওয়েট করতে হবে। বাট আজকে থেকে নিয়ে কালকে বিকাল 4টা পর্যন্ত এগুলো শেষ করার চেষ্টা করো। প্রত্যেকটার এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, তারপর গ্যাপ ফিলিং পড়ো। ঠিক আছে। আর যারা ইংলিশ সেকেন্ড পেপার পড়বা তারা তো পড়লেই। সেকেন্ড পেপারের জন্য আমরা অলরেডি আমাদের 10ms ক্লাস 6 to 10 যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই চ্যানেলে আমার আর আয়মান ভাইয়ের পুরো প্লে লিস্টটাকে একসাথে করে একটা ভিডিওতে দিছি, যাতে তোমার এই শেষ মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরে করতে না হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আবারও বলতেছি, এটা আমাদের সাজেশন, এটা কোনো প্রশ্নপত্র না। বাট আমার কেন জানি মন টানতেছে যে পরীক্ষার পরে এসে বেশিরভাগ বলবো ভাইয়া কমন পড়ছে আপনার দেওয়া সাজেশনটা থেকে। ঠিক আছে, আমি যেন এটা শুনতে পাই। আল্লাহর কাছে আমি দোয়া করি যে ভাই আমার স্টুডেন্টরা পরীক্ষার পর এসে বলবে দুর্জয় ভাইয়ের সাজেশন থেকে কমন পড়ছে। ঠিক আছে। আচ্ছা, দুলা বারুয়া বলছে ভাইয়া রাইটিং পার্ট সাজেশন দেন। দিব ভাইয়া, এখন তো সব দেওয়া যাবে না। আমরা মানে এখন তো সবকিছু রেডি হওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে। ফাইনাল রিভিশন লাইভে কালকে বিকাল 4টায় ইনশাল্লাহ দিব। ডান? এটাও ডান। ওকে, চলো। আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে ম্যাচিং সেন্টেন্সেস, এই যে টপিকটা আছে, এইটা অনেক বেশি প্র্যাকটিস করা লাগে। আমরা আজকের ক্লাসে কিছু প্র্যাকটিস করে ফেলবো, বাকিটা তোমরা মানে মনে করো তুমি যদি চাও আজকেও তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করে আগায় রাখতে পারো। এই পার্টের সাজেশনটুকু আমি তোমাকে দিয়ে রাখছি। ম্যাচিং সেন্টেন্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো। নাম্বার 1 প্যাট্রিয়টিজম, ঠিক আছে, সরি, প্যাট্রিয়টিজম। নাম্বার 2 প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তারপর দ্য মুন, পাংচুয়ালিটি। আবার বলতেছি এখান থেকে আসার চান্স কম। ম্যাচিং সেন্টেন্সে খুব একটা কমন পড়ে না, পড়লেও এগুলো থেকে পড়ার চান্স বেশি। দেয়ার আর মেনি, গ্লোবাল ওয়ার্মিং, ফ্রিডম ফাইটার, গুড ম্যানার, তারপর আর কি আছে, ট্রুথফুল, আর রিয়েলি এডুকেটেড মাদার, তারপর ট্রুথফুলনেস। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চম্পা, ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের তো সাজেশন কেউ দিতে পারবে না তোমাকে ভাইয়া। আচ্ছা, সো ডান, ট্রুথফুলনেস। এগুলো কি বলেছে দেখো, এখানে তোমার সাজেশনের লেখাগুলো পাবা যে এই অংশে ভালো করার জন্য অধিক প্র্যাকটিসের বিকল্প নাই। সেজন্য উপরের প্রশ্নগুলো ছাড়াও, মানে এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাকে কিছু প্র্যাকটিস করাই দিব, যেগুলো থেকে আসার চান্স একটু বেশি। উপরের প্রশ্নগুলো ছাড়াও আরো বোর্ড প্রশ্ন প্র্যাকটিসের পরামর্শ রইল। তোমার সুবিধার্থে নিচে আরো কিছু প্রশ্ন দেওয়া হলো। এগুলো হচ্ছে জাস্ট রিস্ক ফ্রি থাকার জন্য দেখবা, খুব বেশি টাইম লাগবে না। একটা দেখতে তোমার সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে বা 10 মিনিট লাগতে পারে। এগুলো তুমি একটু দেখে নিও। আবার বলতেছি, এগুলো দেখার পরও তোমার যে নিশ্চিত কমন পড়বে এমন না, বাট এগুলো দেখলে বুঝে বুঝে পড়লে তোমার মাথায় এমন একটা, তোমার ব্রেনটা এমন ভাবে ডেভেলপ হবে যে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে, ওকে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 10টা,
আমার খুব মন টানছে যে এই 10টা থেকে কোনো না কোনো একটা দুইটা তোমাদের বোর্ডে চলে আসবে। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে এমনি এক্সট্রা প্র্যাকটিস করবা। চলো আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আজকে একটু প্র্যাকটিস করি। বলো কোনটার সাথে কোনটা হবে। তোমরা আমাকে কমেন্টে জাস্ট এতটুকু বললেই হবে যে ভাইয়া এর সাথে হবে, কোথায়, এই যে তোমরা আমাকে কমেন্টে এতটুকু বললেই হবে এর সাথে হবে ভাইয়া কোনটা, মানে কমা দিয়ে দাও, প্লাস দিয়ে দাও, যেটা দিয়ে দাও হবে। এতে কি বলছে, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ইজ আ গ্রেট ভার্চু, এটা হচ্ছে একটা মহান গুণ। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। সব বোর্ডের জন্য, কুমিল্লা বোর্ডে যারা আছো আমি তোমাদের দুঃখ কষ্টটা বুঝতেছি, ইনশাল্লাহ পারবা, ইংলিশ কঠিন হবে না। ওকে, বলো প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, দেশপ্রেমটা হচ্ছে একটা মহান গুণ। এরপর কি হইতে পারে ভাইয়া, এরপর আর কি হইতে পারে, তোমার কি মনে হয় একের সাথে কি হবে? আরিফুল, মার্জিয়া, স্নেহা, লাইলা আক্তার, ইফাজ, কালকে তো এমনিতেও পেয়ে যাবা। ওকে, দেখি মিলে মিলে কিনা। প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু উইদাউট হুইচ, এই যে 4 নাম্বারটা, উইদাউট হুইচ, যেটা ছাড়া উই ক্যানট, আমরা পারি না, ড্রিম অফ আ ডেভেলপড নেশন, মানে যেটা ছাড়া আমরা একটা উন্নত জাতির আসলে স্বপ্ন দেখতে পারি না। এই যে এটা, সো এর সাথে এইটা হলো, এটার সাথে এইটা হলো, সো কি দাঁড়ালো, প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, দেশপ্রেম হচ্ছে একটা মহান গুণ, উইদাউট হুইচ, যেটা ছাড়া উই ক্যানট ড্রিম অফ আ ডেভেলপড নেশন, আমরা একটা উন্নত জাতির স্বপ্ন দেখতে পারি না। তারপর এরপরটা কি হবে বলো তো, দুইটার সাথে কি হইতে পারে, ইট ইজ সাচ এ ভার্চু। আচ্ছা, এটা অলরেডি চলে গেছে, এটা অলরেডি চলে গেছে, ড্রিম অফ ডেভেলপমেন্ট, এটা অলরেডি চলে গেছে, এগুলো বাদ দিয়ে দিলাম। বিয়েটা কি হবে, ইট ইজ সাচ এ ভার্চু, বলছে এটা এমন একটা গুণ, মানে দেশপ্রেমটা এমন একটা গুণ, কি হবে বলতো, দুইটা কি হইতে পারে, অয়ন, সামিয়া, ইসরাত, ফাতিমা, পারভিন, মোসলেহ উদ্দিন, এরপর নূর আবিদ, দুইটা কি হবে, লাফি, তারপর প্রীতম, দুইটা কি হইতে পারে হ্যাঁ বলো তো। ওকে, দেখি, বলছে ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটা গুণ, ফর হুইচ, যেটার জন্য আ সিটিজেন, একজন নাগরিক, ডাজেন্ট হেজিটেট, হেজিটেট করে না, মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগে না, বা মানে একটু কেমন ফিল করে না, এরকম করে না। তারপর বলতেছে যে টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, মানে তার শরীরের শেষ রক্তের বিন্দুটুকু, ফোঁটাটুকু ঝরাতে সে হেজিটেট করে না। ঠিক আছে, সেকেন্ড টাইম সে ভাবে না। সো কি কি হলো, কি দাঁড়ালো, বিয়ের সাথে ভি, তারপর আবারও ভি। তাহলে বলছে ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটা গুণ, ফর হুইচ, যেটার জন্য আ সিটিজেন ডাজেন্ট হেজিটেট, একজন নাগরিক হেজিটেট করে না, টু শেড, ঝরাতে, দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তার রক্তের শেষ বিন্দুটুকু। ঠিক আছে, ওকে, তারপর এটা কি হবে বলো, 3 নাম্বারটা, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ইন্সপায়ার্স আস, আমাদেরকে অনুপ্রাণিত করে, দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে কি করে বলো তো আইরিন। একজন হচ্ছে ভাই ম্যাচিং কি একাধিক উত্তর হয়? আচ্ছা, ভালো কোয়েশ্চেন করছো ভাইয়া। মনে করো অনেক সময় তুমি দেখবা যে ম্যাচিং এর ক্ষেত্রে এখানে তো 5টা দেওয়া আছে, অনেক সময় 4টা দেওয়া থাকে, এখানে 2টা দেওয়া থাকে, এখানে আবার 5টা দেওয়া থাকে। তো যখন এখানে 4টা বা 3টা দেওয়া থাকবে তখন তো একটাকে তুমি 2টা দিয়ে দিতে পারো। আবার এমনও হইতে পারে, ধরো তোমার কাছে মনে হচ্ছে ভাই সি এর সাথে এইটা আর ওইটা হয়, বাট সি এর সাথে এটার সাথে এটাও হইতে পারে, এমনও হয়। তো উত্তর হচ্ছে ইয়েস, ম্যাচিং এর একাধিক উত্তর হতে পারে। ওকে, সি বলেছো তোমরা, দেখো তো হয় নাকি তোমাদেরটা। বলছে প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস, দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে, টু বি রেডি, প্রস্তুত হতে, টু ফাইট এগেইনস্ট, এটা গেল, এরপর এটা অল অপারেশনস দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস। বলছে প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস,
দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে টু বি রেডি টু ফাইট, মানে লড়াই করার জন্য প্রস্তুত হতে এগেইনস্ট অল অপারেশনস দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস। বলছে সকল অপারেশনস, সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে, দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস, যেই জুলুম নির্যাতন আমাদের উন্নতিকে বাধাগ্রস্ত করবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে কি হবে বলো? সো সুতরাং উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, আমাদের সবার উচিত এনকারেজ আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানদেরকে উৎসাহিত করা। বাঁধন, তামান্না, সঞ্জিদা, চারটা কি হবে বলো তো? সো উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, আমাদের সবার উচিত আমাদের সন্তানদেরকে উৎসাহিত করা। আচ্ছা দেখি হয় কি না তোমাদেরটার সাথে। এনকারেজ আওয়ার চিলড্রেন টু বি প্যাট্রিয়ট, বলছে যে 2 বলছে সো সুতরাং উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, আমাদের সবার উচিত আমাদের সন্তানদেরকে উৎসাহিত করা, টু বি প্যাট্রিয়ট দেশপ্রেমিক হতে, এন্ড টু বি ডেভোটেড, ডেভোটেড, আচ্ছা পরের লাইনটা দেখে এরপর ভালো হবে, দেমসেলভস, তাদের নিজেদেরকে মানে বিলিয়ে দিতে, বা কারো মানে আমরা বলি না যে সে তার খুব অনুরাগী, এরকম themselves to work for the country, এই যে দেশের জন্য আর কি কাজ করবে, এটার জন্য উৎসাহিত করা উচিত। সো শেষেরটা তো এমনিতেই পারবা, রাইট? রেডিও এন্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, রেডিও এবং টেলিভিশনের উচিত টেলিকাস্ট প্রোগ্রামস, প্রোগ্রামগুলো টেলিকাস্ট করা, প্রচার করা, প্রচারণা চালানো। হ্যাঁ, বাকি রইল কি এখানে? এখানে বাকি রইল এই যে মনে হয় 3 নাম্বারটা, ইয়েস, বলছে দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার, যেটা চিলড্রেনকে, বাচ্চাকে ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে, টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, তাদের নিজেদের যেই দায়িত্ব আছে সেগুলোর ব্যাপারে আর কি। কেমন পারছো? খুব ইম্পর্টেন্ট এটা। আরেকটা ইম্পর্টেন্ট আছে, আচ্ছা তোমরা কিন্তু পরীক্ষা কিভাবে দিবা? তোমরা কিন্তু পরীক্ষা এইভাবে দিতে পারো, বা আমি হলে যেটা করতাম, তোমরা কি আমাকে একটু বলো তো, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, তোমরা কোন স্টাইলে দাও? মনে করো আমি হলে এইভাবে দিতাম, এরপর আমি এখানে লিখতাম। তো তোমরা কোন স্টাইলে দাও বলো তো আমাকে একটু, আমরা এখন ভালোভাবে বুঝে নেই যে আসলে পরীক্ষায় কিভাবে লিখবো। নাম্বার 1 যে শুধু ABCD দেওয়া, নাম্বার 2 এইভাবে লিখা যে এর সাথে কি হবে, তারপর এটা। তোমরা কে কিভাবে দাও, 1 নাকি 2, কোনটা মতো দাও? জয়নুল বলছে ভাইয়া 1, প্রিয় ঘোষ বলছে 2, কে কোনটা মতো দাও? 1 মতো দাও নাকি 2 মতো দাও? 1 হচ্ছে শুধু ABCDE দেওয়া, 2 হচ্ছে এর সাথে কোনটা হবে, তারপর কোনটা, তারপর উত্তরগুলো লিখা। এইভাবে বলতে কিভাবে, 1 নাকি 2? রাইকা? হ্যাঁ 2 নাম্বারটা মতো। আমিও যেটা বলছি যে আমি হইলেও 2 নাম্বারটা মতো দিতাম। কেন জানো? মানে জাস্ট এটা দেখতে ইনস্ট্রাক্টরের কাছে, যিনি টিচার, তার কাছে জিনিসটা আরো বেশি ভিজিবল হবে যে জিনিসটা কিরকম। ঠিক আছে, তার মানে এই না যে 1 দিলে ভুল হবে, ইচ্ছা তোমার যেভাবে দিচ্ছ ওইভাবেই দাও, নতুন করে দিতে গেলে হয়তো পেচ লাগায় ফেলবা। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বারটা দেয় ইমদাদুল, আমি হলে 2ই দিতাম। জয়া? ঠিক আছে ভাই। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এতে বলছে প্রাইস হাইক হ্যাজ এডেড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যুক্ত করেছে। কি হইতে পারে বলতো? কি হতে পারে বলতো, দেখি পারো কিনা। আমরা এমন বলতে পারি না যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ব্যাপারটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা, একটা নতুন ডাইমেনশন। ডাইমেনশন বলতে মাত্রা বোঝাচ্ছে আর কি। তো শাহেদা, আচ্ছা সাদা বলছে ভাইয়া 2 এর মতো, মানে আপনার মতো দেই, মানে 2 নাম্বারটা মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 এরটা মতো দিলে ওই যে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায় যে তুমি কোনটার সাথে কোনটা মিলিয়েছো। আর যদি পরীক্ষা কমন না আসে তখন মানে একটু টিচারকে হয়তো বিভ্রান্ত করার জন্য তুমি 1-1টার মতো দিতে পারো, তাইলে উনি ম্যানুয়ালি মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে, কমন না আসলে। আচ্ছা, তো এটার সাথে কি দিচ্ছ তোমরা? যে ভাইয়া প্রাইস হাইক হ্যাজ এডেড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যুক্ত করেছে, আর নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা, টু দ্য প্রবলেমস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে সমস্যা আছে, যতগুলো সমস্যা আছে তার মধ্যে নতুন আর একটা মাত্রা যুক্ত হয়েছে এই প্রাইস হাইক বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। বি নম্বরে বলছে
প্রাইস হাইক ইজ কজড বাই, কেন প্রাইস হাইক আসলে হয়? সো বলছে প্রাইস হাইক ইজ কজড বাই, মানে প্রাইস হাইক ঘটে কেন, বলতো কি হইতে পারে? রূপসী বাংলা, তারপর আরো যারা আছো, আকিবুল হক, সাইফ উদ্দিন সিয়াম, আর যারা আছো, তন্ময়, হেলেনা, শেষের কবিতা। আমি কিন্তু তোমাদেরকে শুরুর দিকে সাজেশন দিয়েছি, যারা মিস করছো একটু দেখে নিও। হ্যাঁ, আব্দুল মোতালেব, তামান্না মাহমুদ। দুই কি হইতে পারে? বি এর সাথে 1 আর 2 বলতেছো, দেখি। প্রাইস হাইক ইজ কজড, প্রাইস হাইক ঘটে বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস এন্ড ইনফ্লেশন। এই যে এন্ড ইনফ্লেশন, ইয়েস, কারেক্ট আনসার। আচ্ছা, 3 নাম্বার বা সিতে বলছে দ্য ভাস্ট মেজরিটি আর, বলো এটা কি হইতে পারে? মারিয়া, মাফি আক্তার, এটা কি হতে পারে ভাইয়া বলো তো? তামান্না বলছে ঢাকা বোর্ডের পোলাপান এই বছর জিততে গেছে, ঢাকা বোর্ড প্রত্যেকবারই জিতে। সজিন বলো এটা কি হবে? সজ্জন, ইয়েস, কি হবে? দ্য ভেস্ট মেজরিটি আর হার্ড হিট বাই দ্য হাইক ইন প্রাইসেস অফ ডেইলি নেসেসিটিস। দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি হয় তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় না? ব্যাপারটা এমনই। 4 নম্বরে বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন। 4 নম্বরটা কি হবে? ডি নাম্বারে কি হবে বলো তো? তানজিলুর, রিদওয়ান, নাহিদা ইসলাম, জয়া সরকার। কুমিল্লা বোর্ডে ইংলিশ বাংলা ফার্স্ট পেপার কঠিন হয়েছে একটু, এটা আমি মানি। রিদওয়ান, রাইসা, বলো কি হবে ডিএডটা? ডিএডটা হবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ, আচ্ছা এটা এই জায়গাটা হবে না। বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল, যাদের একটা নির্দিষ্ট অঙ্কের স্যালারি থাকে, 10,000, 15,000, এই টাইপের মানুষের জন্য এটা খুবই কঠিন টু মিট আপ দ্য এক্সেসিভ লোড, এই যে মাত্রাতিরিক্ত যে লোড আছে, প্রেসার পড়ে দাম বেড়ে গেলে, এটা মিট আপ করাটা একটু কি কঠিন। আচ্ছা, তারপর ই নাম্বারে প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে কি হবে? এটা তো মিলেই যাবে এখন আমরা। লিডস টু ওয়াইডস্প্রেড করাপশন এন্ড মোরাল ডিগ্রেডেশন, মানে বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যায় ব্যাপক দুর্নীতি এবং নৈতিক অবক্ষয়ের দিকে। ঠিক আছে, আচ্ছা, তারপর এই যে উত্তর সবগুলো একসাথে দেওয়া আছে। চলো আর একটা ইম্পর্টেন্ট দেখে আবার বলতেছি, তোমার এগুলো নিজে পড়তে গেলে প্যারা লাগতে পারে, এজন্য আমরা এই জায়গায় একটু আগায় থাকি। দ্য মুন, চাঁদ, বলো এক একটার সাথে কি হইতে পারে? তোমরা প্রত্যেকেই মুন না, চাঁদ না, নাকি এখানে সান বা সূর্যও আছো কয়েকজন? বলো এই নাম্বারটা কি হবে? জয়নুল, তারপর নাজু, একজন দেখলাম রচনা 23 পৃষ্ঠা লিখছে। শিউলি খুব দ্রুত শেষ হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, দ্য মুন হ্যাজ নো লাইট অফ হার ওন, ঠিক আছে, যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, যদিও তোমাদের আলো আছে। ঠিক আছে, তোমরা তোমাদের বংশের বাত্তি, তোমার ফ্যামিলির বাত্তি। ঠিক আছে, আচ্ছা, সো বলছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। বি নাম্বারে কি হবে? সি, তাহলে এখানে ছেলেরা তো হবে না, এখানে যেহেতু মুনকে সি বলা হয়, ফিমেল হিসেবে ট্রিট করা হচ্ছে, মানে এটা, তাহলে তো ছেলেরা এটা হইতে পারো না। তাহলে তোমরা সূর্য, বাট সূর্য তো পছন্দ না, কারণ কি কি দেখছো, কি গরম। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করতেছে, ভাইয়া শাবনুর আক্তার, তুমি প্লিজ 16910 তে কল দিও, তাইলেই হবে। আচ্ছা, 16910 তে কল দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, বলো শি হ্যাজ অ্যান আপিল অন পোয়েটস এন্ড আর্টিস্টস। ঠিক আছে, পোয়েটস এবং আর্টিস্টদের উপরে তার প্রতি কি একটা আপিল আছে, টান আকর্ষণ কাজ করে।
সি নাম্বারে কি হবে? দ্য সান। এই যে ছেলেদের কথা বলতেছে, বলো। দিনাত জাহান, বলো তো ভাইয়া এটা কি হবে? ছেলেরা বলতো, না হয় বলতো ভাইয়া আমাদের সাথে কেন অলওয়েজ বৈষম্য হয়, টিভি চ্যানেলগুলো কেন অলওয়েজ মেয়েদেরকে দেখায়, আমাদেরকে দেখায় না? বলো। দ্য সান, সূর্য, সূর্যের কথা বলছে। সুমিয়া, নাসির, মাফি, কি হবে ভাইয়া? দ্য সান pours forth a vast flood of light। ঠিক আছে, নয়ন মিলেছে তোমারটার সাথে উত্তর? চলো ডি নাম্বারে যাই। টু ইলুমিনেট দ্য আর্থ, পৃথিবীকে, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, প্রজ্বলিত করা। পৃথিবীকে প্রজ্বলিত করার জন্য, আলোকিত করার জন্য ডিতে কি হবে বলো? রিদওয়ান, তারপর মুফতি ইমদাদুল হক আইডি থেকে যে জয়েন করেছো, বলো তো ডিতে কি হবে ভাইয়ারা? জুবায়ের, শামসুন নাহার, তারপর ইসরা, তোমাদের সবার উত্তর ভাইয়া দেখছি। বলো ডি নাম্বারে কি হবে? টু ইলুমিনেট দ্য আর্থ, চাঁদকে আলোকিত করার জন্য। দ্য মুন রিফ্লেক্টস, সরি বলছে পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য মানে রিফ্লেক্ট হয়, প্রতিফলিত হয়, প্রতিফলন ঘটে। আ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস, এই যে আ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস। সর্বশেষ তাহলে কি হবে? দ্য মুনস লাইট ডিপেন্ডস অন দ্য গিফট অফ দ্য সান। ঠিক আছে, সূর্যের যে আলোটা আছে এটা ডিপেন্ড করে, নির্ভর করে অন দ্য গিফট অফ দ্য সান। সূর্যের সরি চাঁদের যে আলোটা আছে এটা নির্ভর করে সূর্যের যেই গিফট আছে সেটা, মানে তাদের যে নিজস্ব কোনো আলো নাই ওইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিয়ারেঞ্জ গুলো আছে, আমি তোমাদেরকে এটার উপর অলরেডি একটা ক্লাস নিয়েছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো, তোমাদের এই গ্রুপেই আছে। রিয়ারেঞ্জ পরীক্ষায় কমন না আসলে কিভাবে কি করবা সেটাও কিন্তু আমি সেখানে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আমি তোমাকে জাস্ট একটু দেখায় দেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ কোনগুলো। এই যে যেমন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তৈমুর, তৈমুরের যে রিয়ারেঞ্জটা আছে খুব গুরুত্বপূর্ণ। কেমন মনে আছে তোমাদের এটা? বলো এক নাম্বারে কি হবে বলো তো? তৈমুরের এই রিয়ারেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি তোমাকে জাস্ট দেখাই যাই, তোমরা এটা, এই যে আমার একটা কোয়েশ্চেন এবার, চলো এইখানেও একটা ইম্পর্টেন্ট আলাপ আছে, না হয় তোমরা পরীক্ষায় নাম্বার ছুটে যাবে। তোমরা পরীক্ষায় প্রথম কথা হচ্ছে এই এই অংশটা কিভাবে দাও, এইখানের প্যারাগ্রাফের আলোচনায় পরে আসি। ঠিক আছে, তোমার এই যে প্রশ্নের উত্তরটা এইখানে আছে এটা কিভাবে দাও? অনেকে অনেকভাবে দেয়, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। অনেকে উপরে 1 2 3 4 এইভাবে দেয়। ঠিক আছে, তারপর ধরো একের আনসার কত? বি, তারপর 2 নম্বরে ডি, এফ, এইচ, এইভাবে ধরো। তুমি কি 1 দাও নাকি 2 দাও? আমি আমি যখন তোমাদের সময় ছিলাম আমি 2 দিতাম, তোমরা কোনটা দাও? মুনমুন 1 নাকি 2 কোনটা দাও? প্যাসেজ দাও কি দাও না ওইটা আবার একটু পরে আলোচনায় আসতেছি। ঠিক আছে, ওইটা ইম্পর্টেন্ট আলাপ আছে, বাট এর আগে আমাকে বলো 1 নাকি 2 কোনটা দাও? এই জিনিসগুলো এখন আমরা ক্লিয়ার হয় নাই, পরীক্ষার আগে গিয়ে ভাইয়া কিভাবে দিব না দিব ওইসব আলোচনায় যাতে যেতে না হয়। ঠিক আছে, শেখ শাহনাজ, মার্জিয়া, কে কোনটা দাও? 1 নাকি 2 কোন স্টাইলে দাও? দুটোতেই হবে, দুটোতেই হবে। এইটার সুবিধা হচ্ছে জাস্ট উনি টিচার যে ওনার কাছে ইমপ্রেশনটা ভালো থাকে যে আচ্ছা 1 আনসার এটা 2 আনসার এটা, এভাবে। ঠিক আছে, স্বর্ণালী বলছে 2, জয়া 1 দেয়। ওকে, এটা তোমাদের উপর, আবার বলছি এটা তোমাদের উপর। তুমি চাইলে এইভাবেও দিতে পারো আবার এইভাবেও দিতে পারো। কেমন? আমি জাস্ট আমার থটটা বললাম যে আমি যখন তোমাদের সময় ছিলাম আমি 2 নাম্বারটাই দিতাম, এভাবেই দিতাম। এবার আসলে সেকেন্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট আলাপে রিয়ারেঞ্জের ক্ষেত্রে, তুমি কি রিয়ারেঞ্জে এই যে পরে দেখো রিয়ারেঞ্জ তো পরীক্ষা আসছে কিভাবে, এইভাবে আসছে তাই না, সেন্টেন্স আকারে। পরে আমরা এটাকে একটা প্যারাগ্রাফ স্টাইলে দিছি, তুমি কি প্যারাগ্রাফ হিসাবে দাও নাকি দাও না? তুমি কি প্যারাগ্রাফটা লিখো, মানে প্যারাগ্রাফটা এই যে প্যারাগ্রাফ হিসেবে বা প্যাসেজ আকারে লিখো নাকি লিখো না?
ঠিক আছে, শুধু কি উত্তর লিখো নাকি প্যাসেজটাও লিখো, প্যারাগ্রাফটাও লিখো? রিদওয়ান তোমায় কি প্রশ্ন করছো, আমি তো মিস করে ফেলছি, দাঁড়াও দেখছি। বলছে ভাইয়া স্টোরি এর যেটুকু কোয়েশ্চেনে দেওয়া থাকবে ওইটুকু কি ব্লু পেন দিয়ে লিখবো? এটা তোমার উপর, হ্যাঁ লিখতে পারো, ভুল হবে না, বা মানে নাম্বার কাটবে না, উল্টা ভালো হবে ব্যাপারটা, যে আচ্ছা ঠিক আছে এতটুকু তো প্রশ্নে দেওয়া আছে, লিখো, সমস্যা নাই। ভুলো লাল বা তার আশেপাশে কোনো কালার ইউজ করবে না, লাল, বেগুনি, গোলাপি, হ্যাঁ না বেগুনিও ইউজ করার দরকার নাই, গোলাপি বা এরকম পিঙ্ক কালার গুলো ইউজ করো না। কেউ একজন লিখছে যে আজকে রচনা 50 পৃষ্ঠা লিখছে, আরেকজন বলছে হুদাই এত পৃষ্ঠা লিখছো, বোকা। আহারে ভাইয়া রিঅ্যারেঞ্জ গুলো অ্যারেঞ্জ করার পর কি প্যারাগ্রাফ লিখতে হবে? চম্পা, ভাইয়া চম্পা আইডি থেকে যে জয়েন করেছো, ভাইয়া তোমার এই প্রশ্নটার উত্তর এখন আমি দিব। আমি আগে একটু দেখতে চাই যে তোমরা কি করো। জামিলা বলো কি কমেন্ট, ভাইয়া তোমার কমেন্ট কোনটা? জান্নাতুল তোমার কি কমেন্ট? ওকে, চলো এবার আসি আলোচনায়। তোমরা তো বলতে পারলা না যে তোমরা দাও কি না। দেখো এটার উপর নাম্বার ডিপেন্ড করবে, অনেক অর্ধেক নাম্বার ডিপেন্ড করবে এটার উপর। প্যাসেজও লিখে হচ্ছে নুরাবিদ। ওকে, খুব ভালোভাবে বুঝো। প্রথম কথা হচ্ছে তুমি এইভাবে লিখো আর এইভাবে লিখো, এইটাতে খুব একটা কিছু ম্যাটার করবে না। মানে এইভাবে লিখো আর এইভাবে লিখো, এটা তোমার উপর, ঠিক আছে? এটা পুরোপুরি তোমার উপর। হ্যাঁ থ্যাংক ইউ। এটা কে বলেছে, কমেন্টটা কে করেছে? বিবি ফাতেমা মিলি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিবি ফাতেমা মিলি খুব ভালো একটা কথা বলেছে। তোমার, আমি ওর কমেন্টটা আমার হাতে আছে, তোমার প্রশ্নে যদি লেখা থাকে যে অনলি করেসপন্ডিং নাম্বার, তাহলে তুমি শুধু এতটুকু লিখবা। আর প্রশ্নে যদি এইটা লেখা থাকে যে তুমি এটাকে রিঅর্গানাইজ করো, হ্যাঁ আমার এখানে যদি প্রশ্নটা থাকতো তাইলে ভালোভাবে বুঝাইতে পারতাম। আচ্ছা কি বলছে দেখো, put the following parts of the story in correct order to rewrite the whole story। বলছে পুরা স্টোরিটাকে আবার লিখো। যদি এই কথাটা লেখা থাকে যে এটাকে আবার তুমি সুন্দরভাবে এভাবে লিখো, ঠিক আছে? এইভাবে যদি লিখতে বলে, মানে রিরাইট দ্য হোল স্টোরি, রিরাইট, রাইট মানে লেখা, রিরাইট মানে হচ্ছে পুনরায় লেখা। তোমার প্রশ্নে যদি রিরাইট কথাটা উল্লেখ করা থাকে, তাহলে তোমাকে অবশ্যই পুরাটা এইভাবে আবার লিখে দিতে হবে, এবিসিডি দিয়া না, এই যে এইভাবে লিখে দিবা, ঠিক আছে? সেকেন্ড পেপার হচ্ছে লামিয়া, যদি রিরাইটের কথা উল্লেখ না থাকে, যদি বলো অনলি করেসপন্ডিং নাম্বার, তখন তুমি চাইলে শুধু এইভাবে দিতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ধরো ভাইয়া এই দুইটার কোনো একটাও লেখা নাই, আমি বলবো যে তোমার হাতে যদি সময় থাকে, রিকোয়েস্ট করব যে তুমি প্লিজ পুরাটা লেখা দিয়ে আইসো, একদম সেফ জোনে থাকবা। তোমার হাতে সময় থাকলে পুরাটা লেখা দিয়ে আইসো, সেফ জোনে থাকবা, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? ওকে, সো আমাদের এই যে তৈমুরের যে রচনাটা, সরি রিয়ারেঞ্জটা আছে, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট রচনাটা হচ্ছে পেনিসিলিন, সরি রিয়ারেঞ্জটা হচ্ছে পেনিসিলিন, আসার চান্স খুব বেশি। তৈমুর, পেনিসিলিন, এই দুটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরো কয়েকটা দেখাবো তোমাকে, 5টা দেখাবো। আচ্ছা দুই বোন আইডি থেকে একটা কমেন্ট করছে যে স্যার শুনলাম যদি 2 নাম্বারটা যদি ভুল হয় তাহলে নাকি পরবর্তী সব ভুল ধরা হয় না, এটা সত্যি না। রিয়ারেঞ্জের ক্ষেত্রে যেটা হয় ভাইয়া, একটা যদি ভুল হয়, তার মানে মনে করো যে বি এর জায়গায় তুমি সি দিলা, সি এর জায়গায় অটোতেই বি পড়ে যাবে, একটা ভুল হওয়া মানে সর্বোচ্চ 2টা ভুল হবে, ঠিক আছে? সবগুলো কাটবে না, যতটা ভুল হয় শুধু অতটার জন্যই নাম্বার কাটবে। আচ্ছা বলতো এখানে প্রথম কোনটা হবে? এতে কি দিবা তোমরা? পেনিসিলিন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে 5টা রিয়ারেঞ্জ দিব, তার মধ্যে একটা দিয়ে দিছি তৈমুর, 2 নাম্বার হচ্ছে পেনিসিলিন। আরো কিছু দিব, আগামীকাল যখন ফাইনাল ডিভিশন লাইভটা হবে ওইখানে ফুল সাজেশনটা পাবা। কোনটা সবার আগে হবে বলে মনে হচ্ছে তোমার? দেখি পারো কিনা। রিয়ারেঞ্জের ক্ষেত্রে তুমি মনে রাখবা, ধরেই প্রথম সেন্টেন্সে কখনো প্রনাউন আসবে না। এই যে হি, ইট, হি, এগুলোর কোনোটাই প্রথম সেন্টেন্সে আসবে না। প্রথম সেন্টেন্সে আসবে কোন একটা নাউন, ঠিক আছে? আব্দুল মোমেন, কি আসবে ভাইয়া? একটা নাউন আসবে।
চম্পাদে একজন তোমারে বলছে আর তুমি এটা বিশ্বাস করছো? হায় রে, পড়াশোনায় ফোকাস করো। প্রথমে আসবে এ, পেনিসিলিন ইজ আ লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে একটা জীবন রক্ষাকারী মেডিসিন। একজন বলছে ভাইয়া তুমি ট্রাই করো মানে ব্লু কালারটা ইউজ করতে, এটা একদম স্ট্যান্ডার্ড। হ্যাঁ, বিতে কি হবে, মানে 2 নম্বরে কি হবে? একে তো এ এ হলো, এটা কারেক্ট। 2 নম্বরে কোনটা বসাইতে চাও তোমরা? যে পেনিসিলিন হচ্ছে একটা লাইফ সেভিং মেডিসিন। 2-এ কি বসাবা? আবার বলতেছে আগামীকাল বিকাল 4টায় আমাদের ইংলিশের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হবে। ওকে, আচ্ছা দেখো তো হয় কিনা, তোমার সাথে মিলছে কিনা। সি বলছে ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এটা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। ঠিক আছে, সো 2 নম্বরে হবে এটা। 3 নম্বরে কোনটা হবে বলো? একে হবে এইটা, 2-এ হবে এইটা, 3 নম্বরে কোনটা হবে তোমার কি মনে হচ্ছে? যে পেনিসিলিন হচ্ছে একটা জীবন রক্ষাকারী মেডিসিন যেটা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। তিনি, ওকে, 3-এ হবে। একজন বলছে জি, থ্যাংক ইউ, কারেক্ট আনসার ভাইয়া তোমারটা। বলছে হি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড। তিনি স্কটল্যান্ডে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। সো 3-এর আনসার জি, যারা বলেছ কারেক্ট আনসার। ঠিক আছে, বাঁধন ওটা তো খুবই স্পষ্ট দেখা যায় না ভাইয়া। আচ্ছা, 3-এ জি দিলা। 4 নম্বরে কোনটা হবে বলো তো? জি এর পরে কোনটা হইতে পারে? জি এর পরে কোনটা হইতে পারে? মাফি, বিবি ফাতেমা মিলি, বলো সাদিয়া। ওকে, 4 নম্বরে হচ্ছে ডি বলেছো যে হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার্স এন্ড সিস্টার্স। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। ওকে, ডি গেল 4 নম্বরে। তারপর 5 নম্বরে কি হবে বলো? শাহনাজ মাহমুদা, 5 নম্বরে কি হবে ভাইয়া? সুলতানা, বলো তো ভাইয়া 5 নম্বরে কি হবে? জেসিকা রিমা, নকিব। ওকে, 5-এ বলছে বি, হি পাস্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। তার যে শৈশবটা আছে তিনি তার বাবা মায়ের সাথে অতিবাহিত করেন। আচ্ছা, 5-এর আনসার বি। 6 নম্বরে কি হবে বলো? 6-এ একজন বলছে ভাইয়া এইচ হবে। সাবাস। ফ্লেমিং ওয়াজ আ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ফ্লেমিং ছিলেন খুবই নিয়মিত এবং একজন মনোযোগী ছাত্র। তারপর কি হবে? মার্জিয়া আলী দীপা, ইসরাত, সুমি। 6-এরটা কি হবে? তাবাসসুম। সরি, 6 তো গেল, 7-এরটা কি হবে? ই, যে হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। 12 বছর বয়স পর্যন্ত সেই স্কুলে কখনো অ্যাবসেন্ট ছিল না, অনুপস্থিত ছিল না। তারপর কি হবে? আর বাকি রইল তো এফ, এটা তো আগে গেল। এফ বলছে হি ওয়াজ সেন্ট টু লন্ডন। তাকে লন্ডন পাঠানো হয় এট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি। উচ্চশিক্ষার জন্য 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয়। সো যেটা বলেছি, যদি পরীক্ষায় করেসপন্ডিং নাম্বার দিতে বলে শুধু উত্তরটা লিখলেই হবে, অথবা হোল স্টোরিকে রিলেট করতে বলে তাহলে তুমি এটা লিখলেই হবে। ওকে, এরপরে দেখো শামিম। শামিমের জায়গায় হয়তো অন্য কোনো একটা নাম থাকতে পারে। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও তোমরা অবশ্যই দেখে নিবা। আমি এখানে দেখাই দিলাম। এবার আসো এইটা, মার্চেন্ট। এটা এটা কোনটা বলো তো? এটা হচ্ছে অ্যান্ড্রোক্লুস, এই যে ওনার। ঠিক আছে, বলো তো এটার প্রথমটা কি হবে? এটার প্রথমটা কি হবে ভাইয়ারা? মাফি, মুবাশশিরা, এটা প্রথমটা কি হবে? রিদওয়ান। চলো এটা সলভ করি। তাহলে 3টা দেখাইলাম আমরা। আমরা দেখলাম তৈমুর, তারপর দেখলাম পেনিসিলিন, তারপর দেখলাম শামিম,
শামীমের যে ভাগ্য ওইটা, ওই নামটা কিন্তু পরিবর্তন হয়ে আসতে পারে, সো মাথায় রেখো। তারপর এখন দেখছি অ্যান্ড্রোক্লেস, ঠিক আছে। বলছে প্রথমেই সি হবে ভাইয়া, তাই নাকি? সাবাস। মনে রাখবা রিয়ারেঞ্জের ক্ষেত্রে যদি ওয়ান্স কথাটা উল্লেখ করা থাকে, কখনো ওয়ান্স কথাটা উল্লেখ করা থাকলেই মোটামুটি যে এটাই হবে শুরুতে। সো once there lived a young man named Androcles, মানে এই নামে একটা লোক, তরুণ ছেলে বা লোক ছিল। এরপর কি হবে বলো? অ্যান্ড্রোক্লেসের পরে এরপর মানে প্রথম লাইনটা পরে কি হবে জয়া? সি এর পরে কি হবে বলো তো ভাইয়া? জুবায়ের, ওকে, দেখি তোমাদেরটা হলো কিনা। ডি হবে। বলছে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, হি ওয়াজ কট বাই আ স্লেভ মার্চেন্ট, একজন মনে করো দাস ক্রয় বিক্রয় করে, একটা সময় দাস প্রথা ছিল, ওই দাস বণিকের কাছে সে ধরা পড়ে। সো ডিও গেল, তারপর সি ডি গেল, এরপর কি হবে? বৈশাখী, মিন্টু দেবনাথ, হেলেনা আক্তার। কি বলে পাশ করতে পারবো কিনা? তোমাকে আজকে আমি যে সিন প্যাসেজ গুলো বলছি তোমার বোর্ডে ওইগুলো আসবে, তুমি এগুলো পড়ো, পাশ করবা। থ্যাংক ইউ মেঘলা। বলো তো কি হবে? ওকে, এ মানে বলছে দ্য মার্চেন্ট সোল্ড হিম, মার্চেন্ট তাকে বিক্রি করে দেয় টু আ রিচ ম্যান, একজন ধনী মানুষের কাছে, ইন অ্যানাদার কান্ট্রি, অন্য একটা দেশে, ঠিক আছে। মির্জা রাফিন, দেখি তোমারটা হয় কিনা ভাইয়া। গেল, 4 নাম্বারটা কি হবে? রাফিন, নাহিদা, ফাতেমা, 4 নাম্বারটা কি হবে? ওকে, এইজ হবে। বলছে দ্য ম্যান ওয়াজ ভেরি রুড অ্যান্ড ক্রুয়েল, যে লোকটার কাছে বিক্রি করা হয় ওই মানুষটা ছিল খুবই নিষ্ঠুর এবং খুবই মানে রূঢ়, ঠিক আছে। বলছে সাজ্জান, তোমার তো তোমার সিলেবাস অনুযায়ী হবে ভাইয়া। আচ্ছা, এইচ এর পরে কি হবে বলো তো? এইচ এর পরে কি হবে ফাতেমা? তোমার প্রশ্নটাও দেখছি ভাইয়া। ফাতেমার প্রশ্নটা উপরে চলে গেছে রে ভাইয়া, আমি তো দেখছি না তোমার প্রশ্নটা। মুহাম্মদ, কি বলছো? বাংলা এ প্লাস মিস হলে কি এ প্লাস পাওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব, গোল্ডেন হয়তো পাবা না, বাট এ প্লাস পাবা নিশ্চিত। হ্যাঁ হাসান থাকবে, বাট মানে এই কয়দিন তো অনেক বেশি পোস্ট আসবে, তুমি চাইলে লাইভটা মানে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যে কোনো সময় পাবা। বলছে ভাইয়া পিডিএফ এর যে সেশন শুধু ওইগুলো করলে হবে না? ফাতেমা, ওইগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি, বাট ওইগুলোই যে আসবে এটার কোনো নিশ্চয়তা কেউই দিতে পারবে না, কেউই দিতে পারবে না। ওকে, সো এর পরে কি? এফ, হি ইউজ টু ইনফ্লিক্ট হেভি টর্চার অন হিম, মানে তাকে খুব টর্চার করতে অ্যান্ড্রোক্লাসকে। এরপর কি হবে বলো? এফ এর পরে কি হবে? ইশরাত, ওকে। এফ এর পরে হবে জি, বলছে ইট ওয়াজ আনবিয়ারেবল ফর হিম, এটা ছিল তার জন্য মানে অসহ্যকর, তার জন্য অসহ্যকর ছিল এটা। আর বাকি রইল কি? বি এবং ই, তাহলে তারপর কি হবে? বি, রাইট, যে টু স্কেপ টর্চার, টর্চার থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়ান ডে, একদিন, হি ফ্ল্যাড, সে পালিয়ে যায় ফ্রম হিজ মাস্টার হাউস, তার তার মাস্টারের যে বাড়ি আছে, মনিবের যে বাড়ি আছে সেখান থেকে। তো এটা যদি চলেই যায়, আর রইল কি? ই, হি টুক শেল্টার ইন আ কেভ, সে একটা গুহায় আশ্রয় নেয়, ঠিক আছে সোহানি? ঠিক আছে ভাইয়া, ওকে। সো 3টা ইম্পর্টেন্ট বলে দিলাম। নাম্বার 1, সরি 4টা বোধ হয় বলছি। নাম্বার 1 হচ্ছে পেনিসিলিন, নাম্বার 2 শামিম, নাম্বার 3 অ্যান্ড্রোক্লেস। এই 3টাই তো না, 4টা বলছি। আর কিছু কি আছে? এই যে তৈমুর, 4টা বলে দিছি। লাস্ট নেলসন ম্যান্ডেলা, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটার উত্তরটা ভাইয়া তোমাকে দেখাই দেই, এই যে
জি এ সি বি ই এইচ এফ ডি। সো আমি যদি লাস্ট আরেকবার তোমাদেরকে সাজেশনটা দেখাই, যেটা তোমরা আজকে থেকে কালকে পড়বা, মানে যারা ইংলিশ সেকেন্ড পেপার পড়বা না তাদের জন্য, যারা ইংলিশ সেকেন্ড পেপার পড়লা তারা তো পড়লাই। ওকে, সো সিন প্যাসেজের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ইউনিট 12 লেসন 1 মেহেরজান, ইউনিট 12 লেসন 3 হিউম্যান বিং, ইউনিট 10 এর লেসন 3 প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপর জহির রায়হান, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, তারপর হচ্ছে এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড এন্ড। এগুলো খুব ইম্পর্টেন্ট। এন্ড আর তিনটা আছে, লনলিনেস, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ, এটা। তারপর ইয়োগা ইজ আ কাইন্ড অফ পশ্চার। এই যে এখানে কিন্তু ইউনিটের নাম এবং এই যে এখানে ইউনিটের নাম, লেসন নাম দেওয়া আছে, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। সো এগুলো হচ্ছে সিন প্যাসেজের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর এই যে ম্যাচিং সেন্টেন্স, এগুলোর জন্য, এগুলো নর্মালি পরীক্ষায় কমন আসে না, বাট তোমার যেগুলো সবার আগে সলভ করতেই হবে এই 10টা: প্যাট্রিয়টিজম, প্রাইস হাইক, দ্য মুন, পাংচুয়ালিটি, দেয়ার আর মেনি, গ্লোবাল ওয়ার্মিং, ফ্রিডম ফাইটার, গুড ম্যানার, এডুকেটেড মাদার, ট্রুথফুলনেস। এরপর এগুলো সলভ করা হইলে, যেহেতু এটা থেকে চান্স একটু কম পরীক্ষায় আসার, এগুলো একটু জাস্ট সলভ করবে। একটা সলভ করতে তোমার 5 থেকে 8 মিনিট বা 10 মিনিট লাগবে, কেমন? সো তোমাদের সাথে আমার এমনিতে দেখো আজকে সন্ধ্যা 7টায় আমরা আমার আর আয়মান ভাইয়ের ইংলিশ সেকেন্ড পেপারের পুরো ভিডিওটা মার্চ করে 10 মিনিট স্কুল ক্লাস 6 to 10 ইউটিউব চ্যানেল এইখানে দিয়ে দিয়েছি। রাত 10টায় তোমাদের হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এর উপর একটা ভিডিও আসবে। তারপর আগামীকাল সকাল 11টায় আরেকটা ভিডিও আসবে, সন্ধ্যা 7টায় আরেকটা ভিডিও আসবে। বাট আগামীকাল অর্থাৎ 24 তারিখ ঠিক বিকাল 4টায় আমরা ফাইনাল রিভিশন লাইভে একদম ফাইনাল সাজেশনটা নিয়ে আসছি। তবে সিম্পলি যেগুলোই থাকবে বা এই জিনিসগুলো এগুলোই থাকবে, যাতে তুমি আগামীকাল 4টার আগ পর্যন্ত পরে আগায় রাখতে পারো, ঠিক আছে? সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কিভাবে তুমি এ প্লাস না পাও সেটা আমি দেখে নিব, ঠিক আছে? যেভাবে গাইড করছি ওইভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো করবা। আছি তোমাদের সাথে অ্যাক্টিভ গ্রুপে, কেমন? দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা। না, বাংলা এ প্লাস মিস হইলেও তুমি ওভারঅল এ প্লাস পাইতে পারো, সমস্যা নাই।